আবারও সংসার জীবনে ফিরে এলাম। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে পার্লারটা সুন্দর করে গুছিয়ে নিলাম। নমস্কার, আমি পল্লবী। আরও একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। অনেকগুলো দিন পর আবারও সেই সংসার জীবনে ফিরে এলাম। সংসার জীবনে ফিরে এসে যেমন সংসারটাও সুন্দর করে গুছিয়ে করতে শুরু করেছি, তেমন ভ্লগিংটাও আজ থেকে সুন্দর করে গুছিয়ে করব। কয়েকদিন কাজের সূত্রে বাইরে ছিলাম, সেই কারণে আমি ঠিকমতো ব্লগ ভিডিও বানাতে পারিনি। তোমাদের সঙ্গে যেইগুলোই শেয়ার করেছি সেগুলোই মিনি ব্লগ, হয়তো এর মাঝখানে দু একটা বড় ভিডিও শেয়ার করেছি। তবে আজ থেকে শুরু করছি আবারও সেই প্রত্যেক দিনের মতো ডেলি ব্লগ ভিডিও। আমি জানি তোমরা অনেকেই আমার ডেলি ব্লগ ভিডিও দেখতে অনেক অনেক পছন্দ করো, আর তারা কিন্তু অনেকটাই মিস করছিল। তবে আজ থেকে আর মিস করবে না। আজ থেকে প্রত্যেক দিন আগের মতো আমি আবারও তোমাদের সঙ্গে আমার ডেলি রুটিন ভিডিও শেয়ার করব। তোমরা অনেকেই বলো ভিডিওর মধ্যে তোমাদের নামগুলো নিতে। এবার থেকে আমি ভেবেছি আমার এই ব্লগ ভিডিওর মধ্যে তোমাদের প্রত্যেকের নামগুলো নেওয়ার চেষ্টা করব। প্রতিদিনের মতো সকালবেলা ফ্রেশ হয়ে প্রথমে চাটা বানিয়ে আমি খেয়ে নিয়েছি, কারণ চা না খেলে আমার কোনো কাজে এনার্জি লাগে না। চা খাওয়া তো কমপ্লিট। এবার দেখো কোমর বেঁধে নেমে পড়েছি কাজে। সবার আগে ওপরে ঘরটার বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, সাথে জানালাটাও খুলে দিলাম যাতে একটু রুমটার মধ্যে আলো বাতাস ঢোকে। অনেক কয়দিন থেকে ঘরটা বন্ধ ছিল, সেই জন্য তো আমার ছেলে ঘরের মেঝেটার অবস্থা করেছে দেখো, চারিদিকে কাগজপত্র নিয়ে ছড়িয়েছে। তো ঘরের মেঝেটা ঝাড় দিয়ে দিলাম, তারপরে বাসি কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাটা বসিয়ে দেব, আর রান্না বসানোর আগে সবজিটা কেটে নেব। আজকে রান্না করব এঁচোড়। তো এঁচোড় কিভাবে কাটলে কালো হবে না আর হাতে কিংবা বটিতে আঠা লেগে যাবে না, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই এঁচোড় কাটতে পারে না, খেতে পছন্দ করে। কাটার ভয়ে এঁচোড় খাওয়া হয় না, কারণ সব জায়গায় এঁচোড় আর বাইরে থেকে কেটে দেয় না। আমাদের কলকাতায় কিন্তু কেটে দেয়, তবে এইখানে আমি দেখিনি কেটে দিতে। এইখানে গোটাই নিতে হয়, বাড়িতেই কেটে নিতে হয়। আমি প্রথমে একটা গামলির মধ্যে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। আর দেখো এঁচোড়টাকে দুই ভাগ করে নিলাম। ওইখানে যে আঠাটা বেরোচ্ছিল, ওই আঠাটাকেও কিন্তু আমি ওই জলেই দেখো বারে বারে করে ধুয়ে নিচ্ছি যতবারই কাটছি। এই আঠাটা চারিদিকে পড়লে সেই জায়গাগুলো না পুরো কালো হয়ে যায়, তো সেই জন্য আমি আঠাটা ভালো করে জলের মধ্যে ধুয়ে নিলাম। আর এখন খোসাগুলোকে মোটা মোটা করে ছাড়িয়ে দিচ্ছি, মানে খুব মোটা করে নয়, যাতে এঁচোড়টা বাদ চলে যায় এরকমভাবে কাটলে হবে না। মানে যতটা কাটা কাটা টাইপের ভাব থাকে ততটাই কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তারপরে ওপর যেই স্তরটা থাকে মোটা, ওটাকে কেটে সাইজ মতো কেটে নিতে হবে। দেখো আমি ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। এঁচোড়টা কিন্তু দেখো একটুকু কালো হয়নি, আর ওপরের যেই মোটা স্তরটা থাকে ওইটাও কিন্তু আমি পুরো পরিষ্কার করেই ফেলে দিয়েছি। তো তোমরা এইভাবে এঁচোড় কাটবে, কালো হবে না আর হাতে কোনো রকম আঠাও লাগবে না। ওইদিকে কিন্তু আমি একটা কড়াতে লাউ শাক বসিয়ে দিয়েছিলাম। লাউ শাকটা ওখান থেকেই নিয়ে এসেছিলাম। তো লাউ শাকের তরকারি বানাবো আজকে ওই পোস্ত বাটা দিয়ে। তো প্রথমে আলু আর ডাঁটাগুলোকে নেড়ে নিলাম, তারপরে শাকটা দিয়ে চাপিয়ে দিলাম। আর বড়িটা ভাজতে আগে ভুলে গেছি, তাই জন্য এই সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন বড়িটা ভেজে নেব। বড়ি দিলে না বেশ ভালো লাগে খেতে, যে কোনো শাকের তরকারিতে দেখবে একটু বড়ি দেবে, খেতে ভালো লাগে। আর এইদিকে প্রেসার কুকারের মধ্যে এখন আমি এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এতে দুটো আমি সিটি দিয়ে নেব। আর দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি লবণ, পরিমাণ মতো একটু জলও দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে এঁচোড়টা বসিয়ে দিয়েছি, দুটো সিটি হলে এটা নামিয়ে নেব। আর ওইদিকে দেখো লাউ শাকটা বড় কড়াই থেকে একটা ছোট কড়াইতে করে দিলাম, কারণ এই বড় কড়াইটা এঁচোড়টা বসাবো সেই জন্য। এঁচোড়টা তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, দুটো সিটিতে এক্ষুনি হয়ে যাবে, তার জন্য ওই ছোট কড়াইটায় এখন আমি বসিয়ে দিলাম লাউ শাকটা। এইদিকে এগুলো হতে থাকবে, আর আমাকে এদিকে আবার মশলাটাও বাটতে হবে, কারণ মায়ের এখনো স্নান হয়নি। মায়ের স্নান হয়ে গেলে মাই বেটে দিত। আর ছেলে এখানে গজা কিনেছে, তাই সবাইকে এখন দিয়ে দিয়ে বেড়াচ্ছে। আমি বলছি পরে খাবো, কিছুতেই শুনলো না। দেখলাম ও তো সোনার ছেলে নয়, নিয়ে একটাবার বাটিতে রেখে দিলাম। এখন খুব তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ রান্না কমপ্লিট করে আমাকে আবার যেতে হবে পার্লারে। আর এতগুলো দিন পার্লার বন্ধ ছিল, পার্লারটা যে কী অবস্থা হয়ে রয়েছে আমি নিজেও জানি না। সকালবেলা যেতাম না, কিন্তু যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমাকে পার্লারটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন না যদি করি, বিকালে গিয়ে কাস্টমার আসতে শুরু করবে, তখন আর পরিষ্কার করতে পারবো না। তাই সকালেই রান্নাটা কমপ্লিট করে চলে যাব। তো এখানে পোস্ত সর্ষে বাটাটাও দিয়ে দিয়েছি, দুটোই দিয়েছি, পোস্ত আর সর্ষে দু রকমই দিলাম। আর এই দিকে দেখো এখন আমি আলুটাও ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ওই এঁচোড়টা করব। আর এঁচোড়টা দেখো জল থেকে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো সাদা হয়ে রয়েছে, একটুকু কিন্তু কালো হয়ে যায়নি।
তো তোমরা কিন্তু এইভাবে এঁচড় কাটবে, দেখবে খুব সুন্দর রান্নাটাও হবে আর খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দেখলাম বেলা তো ভালোই গড়িয়ে যাচ্ছে, ভাতের জলটাও তাহলে বসিয়ে দিই। মাকে জিজ্ঞাসা করলাম, মা ভাতটাও কি বসিয়ে দেবো? মা বললো হ্যাঁ ভাতটাও বসিয়ে দাও। তো এইদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। আমি যদি চলে যাই মাও নামিয়ে নিতে পারবে। আর ওইদিকে এঁচড়টা তো এখন ভেজে নিচ্ছি, এঁচড় আর আলুটা। তো এইদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে এঁচড় আলুটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা কষিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, কিছুটা লবণ দিলাম, কারণ আদা এত পরিমাণে ছেটে, লবণ দিলে কিন্তু আর ছেটে না। তো তারপরে আবার মশলাটা ভাজা করার পর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটুখানি জলে গুলে। যে কোনো গুঁড়ো মশলা আমি একটুখানি জলে গুলে দেবারই চেষ্টা করি, কারণ মশলাটা তাহলে পুড়ে যায় না আর তরকারির স্বাদটা না খুব সুন্দর হয়। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন এঁচড় আর আলুটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এখন ঢাকা চাপা দিয়ে দিয়ে খেয়ে নেব, কারণ এখনও পর্যন্ত খাওয়া হয়নি। খেতে গিয়ে দেখি এইখানে দেখো এঁচড়ে একটুকু জল নেই। তো গরম মশলা দিয়ে আবারও কিছুটা জল দিয়েছিলাম আর এখন প্রায় হয়ে এসছে, তাই দিয়ে দিলাম একটু ঘি। এবার নামিয়ে নেব। দেখতে হয়তো লাল হয়নি, কারণ আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, সেই জন্য লাল লাল হয়নি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য আর দেওয়া হয়নি। তো এখন এই যে রেডি হয়ে গেছি, যাব পার্লারে। অনেকটাই বেলা হয়ে গেল। বরমশাই বলছিল আর যেতে হবে না, বললাম না যেতে হবে, কারণ কাজ রয়েছে। পার্লারে ঢুকে কি বলবো, পুরো খারাপ অবস্থা হয়ে রয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা করব সেটাই ভাবলাম একটু বসে বসে, যে কোনটার পর কোনটা করব ভাবি। তো প্রথমে ঘরটা পুরো একদম ঝেড়ে নিলাম আর এখন এই যে নিচটা ঝাড় দিয়ে নিচ্ছি। এত পরিমাণে মাকড়সা ফাঁদ করেছে কি বলবো, চারিদিকে মানে ঘরটা খুলতে চোখে মুখে পুরো চারিদিকে মাকড়সার ফাঁদগুলো লেগে গিয়েছিল। তো এখন আমি দেখো ঝাড় দিয়ে নিচ্ছি পুরো ঘরটা। আর ওপরগুলো কিন্তু আমি ঝেড়েও নিয়েছি। ঝাড়ুনটা যেহেতু একটুখানি ভেঙে গেছে, ওই যে করে চেয়ারের ওপর উঠে যতটা পেরেছি ততটা হাত বাড়িয়ে ঝেড়ে নিয়েছি। আর এখন এই যে আয়নাটা ভালো করে মুছে নিচ্ছি। আয়নাটায় কেমন একটা সাদা সাদা দাগ হয়ে গিয়েছে। আর এই যে কাঁচগুলো ভালো করে এখন একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন আসি, প্রত্যেক দিনই তো এগুলো আমাকে পরিষ্কার করতে হয়। আর আমি বুঝতেই পেরেছিলাম যে আমি এতদিন পার্লারটা বন্ধ রেখেছি, পার্লারটার হাল যে কী অবস্থা সেটা আমার একটু ধারণা করাই ছিল। তো এসে দেখছি যতটা ভেবেছিলাম ততটা বেশি হয়নি, কিন্তু তবুও হয়েছিল। তো ঘরটা ঝাড়ার পর এখন এই যে ঘরটা আমি একটা টিস্যু দিয়েই মুছে নিচ্ছি, কারণ কোনো কাপড় আনতে আমি ভুলে গিয়েছি, কিছু করার নেই। তো ভাবলাম একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিই, কারণ ঘরটা না নিচটা পুরো একদম ধুলো ধুলো হয়ে গিয়েছে। আর সেই চা পড়ে থাকে না, চায়ের একটা দাগ হয়ে গেছে। আমার ছেলে তো প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আসে চা দিতে, তো ও খায়, আর বাচ্চা মানুষ জানোই, এখানে ফেলে ওখানে ফেলে, তো একটা কেমন দাগ হয়ে যায়। আর প্রত্যেক দিন জানো তো ঘরটা মোছার হয় না, ওই 2 দিন 3 দিন অন্তর অন্তর ঘরটা মুছে দিই। তো ঘরটা আমার মোছা হয়ে গেছে। আর এখন আমি এই যে ঠাকুরকে ধূপটাও দিয়ে দিচ্ছি। ঘরটাও ভাবছি যে আমি ফান ফিরে পেলাম। আর ঠাকুরকেও কতদিন জল দেওয়া হয়নি, বন্ধই ছিল। আমি ছিলাম না আমার পার্লারে, আর তো ওরা আসেনি কেউ। আর বরমশাই তো আমাকে দিতে গেছিলো, 2 দিন ছিল আবার চলে এসেছিলো, তো ও আর হয়তো পার্লার খোলেনি। তো দেখো একদম সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। এবার দেখো দেখতে কত সুন্দর লাগছে, তাই না বলো? যে কোনো জিনিস, ঘর বাড়ি বলো, নিজেকেই বলো, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে ততটাই ভালো। তো পারমিনা কুইন বনু আমাকে কমেন্ট করেছিল যে দিদি প্লিজ আমার নামটা নিও। তো বনু তোমার আমি নামটা নিয়ে নিলাম। তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করো। চলো বন্ধুরা আজকে তবে আসি, সবাই ভালো থেকো।